বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির পর্যায় সারণী অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো প্রথমে আমাদেরকে জানতে হবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম আসলে কি। যা আমরা পদার্থবিজ্ঞানে পড়েছিলাম যে পর্যাবৃত্ত গতি, অর্থাৎ কোনো বস্তু যদি এমন হয় যে তার গতিপথে একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলে থাকি। অর্থাৎ যেমন ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি ইত্যাদি হচ্ছে পর্যাবৃত্ত গতি। তেমনিভাবে পর্যায় সারণীতে, রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে সেগুলো যদি একটি নির্দিষ্ট ব্যবধানে এবং অথবা একটি নির্দিষ্ট পর্যায় শেষে যদি তাদের ধর্ম পরিবর্তিত হয়, তাহলে সেই ধর্মকে আমরা পর্যাবৃত্ত ধর্ম বলে থাকি। দেখো, আজকে আমরা পর্যাবৃত্ত ধর্ম নিয়ে ব্যাখ্যা করব খুব সহজভাবে। মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, সেগুলো হচ্ছে যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ ঋণাত্মকতা ইত্যাদি হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। অর্থাৎ এই ধর্মগুলোকে বলা হয় মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো এর মধ্য থেকে আমরা আজকে যেটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো সেটি হচ্ছে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। আমরা কিভাবে মৌলের ধাতব অধাতব ধর্ম ব্যাখ্যা করতে পারি, এখান থেকে আমরা বের করা শিখব যে পর্যায় সারণীতে যে 118টি মৌল রয়েছে এগুলোর মধ্যে আসলে কোনগুলো ধাতু, কোনগুলো অধাতু এবং কোনগুলো অপধাতু। আমরা এই দুটি ধর্ম নিয়ে আলোচনা করার সময় আমরা এটি ব্যাখ্যা করব। তো দেখো, আমরা প্রথমে ধাতব ধর্ম নিয়ে ব্যাখ্যা করব যে ধাতব ধর্ম। ধাতু বলতে আমরা সাধারণত জানি যে সকল বস্তু উজ্জ্বল প্রকৃতির, যে সকল বস্তু চকচকে এবং আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাদেরকে সাধারণত আমরা ধাতু বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই ধাতুগুলো যদি আমরা পর্যায় সারণীতে যে 118টি মৌল রয়েছে এগুলোর মধ্য থেকে যদি আমরা ধাতু বের করতে হয়, এইভাবে এই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা ধাতুকে চিহ্নিত করতে হয়, তাহলে একটা ধাতুকে প্রকৃতপক্ষে আমাদের সামনে উপস্থাপন করতে হবে। অর্থাৎ এই ধাতুকে আমাদের দেখতে হবে এটি উজ্জ্বল প্রকৃতির কিনা, চকচকে কিনা, এবং এই ধাতুটাকে আমাদেরকে আঘাত করে দেখতে হবে, অথবা আমাদেরকে জানতে হবে যে এটি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী কিনা। তারপর এই ধাতুকে আমরা চিহ্নিত করতে পারবো যে এটি ধাতু। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী খুব সহজে আমরা পর্যায় সারণী থেকে ধাতুকে চিহ্নিত করতে পারবো। যেমন আধুনিক সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে যে সকল মৌল তার সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ যোজ্যতা স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বুঝতে পেরেছি, যে সকল মৌল তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন আমরা এ জাতীয় একটা এক্সাম্পল দিতে পারি যে আমরা জানি যে গ্রুপ 1-এ হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন অধাতু, যদিও এটি গ্রুপ 1-এ স্থান পেয়েছে। তো দেখো, হাইড্রোজেন ছাড়া বাকি যে মৌলগুলো রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই মৌলগুলো প্রত্যেকে হচ্ছে এরা ক্ষার ধাতু, এটি আমরা জানি। এরা কি করে, সর্বশেষ শক্তি স্তরে প্রত্যেকে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। এটি আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। যেমন সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, Na+ একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। অথবা আমরা যদি আরেকটি মৌল দেখি যে ম্যাগনেসিয়াম কি করে, Mg2+, অর্থাৎ দুটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। তো অর্থাৎ এই বৈশিষ্ট্য যে সকল মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ধাতু। এখন কোন কোন মৌলগুলো এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে, অর্থাৎ কারা ইলেকট্রন ত্যাগ করে সেটি আমাদেরকে জানতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখব যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন আছে, একটি সবশেষ শক্তি স্তরে, দেখো সর্বশেষ শক্তি স্তরে যাদের 1, 2 বা 3টি ইলেকট্রন রয়েছে এরা হচ্ছে ধাতু। এটি আমাদের মনে রাখতে হবে যে সর্বশেষ শক্তি স্তরে একটি, দুটি বা
তিনটি ইলেকট্রন রয়েছে এরা হচ্ছে ধাতু। যেমন আমি যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়াম হচ্ছে কত 3, তো এক্ষেত্রে 1s2 2s1। তারপর দেখো যদি আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় যে 1s2 2s2 2p6 3s1। এখন দেখো আমি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, অ্যালুমিনিয়াম 13, তাহলে 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2 3p1। এক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান, যে 3টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে দেখো এবং সোডিয়ামের সর্বশেষ স্তরে 1টি ইলেকট্রন, লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন। যদি আমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, যে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে 1s2 2s2 2p6 3s2। তো এক্ষেত্রে দেখো যে এখানে লিথিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 1টি, সোডিয়ামের ক্ষেত্রে 1টি এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টি, তারপর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে সহজ কথা আমরা বলতে পারি এরা প্রত্যেকে ধাতু। ওকে, তাহলে ধাতু চিনতে আশা করি আমাদের অসুবিধা হবে না, কারণ হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করার পর যখন দেখব যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকে এরা প্রত্যেকে হচ্ছে ধাতু। তো দেখো এবং এখন দেখো এরা প্রত্যেকে কি করে, সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নযুক্ত আধানযুক্ত আয়নে পরিণত হয়। আর এই ইলেকট্রন ত্যাগ করার এই ধর্মকে, এই বৈশিষ্ট্যকে বলা হয় ধাতব ধর্ম। দেখো আমরা ধাতব ধর্ম খুব সহজে ব্যাখ্যা করেছি এবং এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে ধাতুগুলো চিহ্নিত করা যায় সেটি আমরা দেখেছি। তো দেখো কেন 1টি 2টি বা 3টি ইলেকট্রন যাদের আছে তারা ধাতু করে, অর্থাৎ এরাই চেষ্টা করে, যাদের 1টি 2টি অথবা 3টি ইলেকট্রন আছে এরাই চেষ্টা করে যে ইলেকট্রন ত্যাগ করার জন্য। কারণ এর বাইরে যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনগুলো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এত বেশি ইলেকট্রন ত্যাগ করা কোনো মৌলের পক্ষে সম্ভব হয় না। সুতরাং এরা ইলেকট্রন ত্যাগ করে না, এরা ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন শেয়ার করে। তো দেখো ইলেকট্রন কারা ত্যাগ করে, যে যাদের সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন রয়েছে এরা, তাহলে এরা প্রত্যেকে ধাতু। এছাড়া পর্যায় সারণীতে যে সকল মৌল রয়েছে আমরা সহজ একটা টেকনিক, আমরা অনেকেই এটি জানি যে পর্যায় সারণীতে মৌলগুলো থেকে অনেকগুলো ধাতুকে একটি কথার মাধ্যমে সহজে বের করা সম্ভব হয়। সেটি হচ্ছে দেখো আম। আমরা জানি যে আসলে আম একটি হচ্ছে ফলের নাম। তাহলে পর্যায় সারণীতে এর কাজ কি? এর কাজ হচ্ছে দেখো পর্যায় সারণীতে কিছু কিছু মৌল আছে যে এদের উচ্চারণের শেষে, যেমন আমি যদি বলি লিথিয়াম, দেখো লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপর আমি বলবো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আরো অনেকগুলো রয়েছে এভাবে। তো এই সকল মৌলগুলোর ক্ষেত্রে কি হবে, যে শেষে আম কথাটি রয়েছে, আম, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এছাড়া রয়েছে অ্যালুমিনিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তারপর আরও অনেক। এইভাবে আম উচ্চারণে যে সকল মৌলগুলো রয়েছে আমাদেরকে সংক্ষেপে মনে রাখতে হবে যে এরা প্রত্যেকে ধাতু। এছাড়াও আরও ধাতু রয়েছে, যেমন টিন, সেটি হচ্ছে এসএন, কিন্তু সেটি দেখো তোমরা যে উচ্চারণের ক্ষেত্রে আসলে সেটি কি হয়, যে আম শব্দটি এক্ষেত্রে আসে না, কিন্তু এটি একটি ধাতু। তো দেখো, তো এছাড়াও ব্যতিক্রম রয়েছে, তবে এই টেকনিকটি যদি আমরা মনে রাখি তাহলে অনেকগুলো ধাতু আমরা সহজেই চিনতে পারবো। যে সেটি হচ্ছে যে পর্যায় সারণীতে যে সকল মৌলগুলো উচ্চারণের শেষে আম কথাটি আসে এরা প্রত্যেকেই হচ্ছে কি ধাতু। এবার আমরা চিহ্নিত করব যে কোন মৌলটির দাতব ধর্ম বেশি এবং কোন মৌলটির দাতব ধর্ম কম। যদি এমনটি প্রশ্ন হয়ে থাকে যে সোডিয়ামের দাতব ধর্ম বেশি নাকি ম্যাগনেসিয়ামের দাতব ধর্ম বেশি, তো দেখো সেক্ষেত্রে আমরা কিভাবে এটি
বলতে পারবো যে কোন মৌলটির ধাতব ধর্ম বেশি, কোন মৌলটির ধাতব ধর্ম কম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি গ্রুপ 1 এর মৌলগুলোকে লিখেছি, অর্থাৎ এগুলো হচ্ছে হাইড্রোজেন ছাড়া বাকি সবগুলো মৌল হচ্ছে ক্ষার ধাতু। তো দেখো, এবং এক্ষেত্রে যদি আমরা এদিক দিয়ে চিন্তা করি, যে পর্যায় চিন্তা করি, তাহলে 1 2 3 অর্থাৎ এটি হচ্ছে তৃতীয় পর্যায়, 3 নাম্বার পর্যায় এবং 1 নাম্বার গ্রুপ। এই মৌলগুলো আমি লিখেছি যে তৃতীয় পর্যায়ের মৌল হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো এক্ষেত্রে দেখো আমরা এখন মৌলের গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক যে ধাতব ধর্মটা রয়েছে সেটি ব্যাখ্যা করব। দেখো, যদি একই গ্রুপে উপর থেকে নিচে যতই যাওয়া যাবে ততই মৌলসমূহের ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। সেই হিসাবে দেখো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ট্রান্সিয়াম এদের মধ্যে কারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেটি আমরা এখন দেখব। তো দেখো, এক্ষেত্রে চিত্রের সাহায্যে যদি আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে কি হবে, যে লিথিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরবর্তী শক্তি স্তরে 1টি ইলেকট্রন। এবার যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। সেক্ষেত্রে আমরা জানি যে মৌলের যতটি শক্তি স্তর থাকবে তার পর্যায় হবে তত নম্বর। তাহলে এটি তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে এখানে 3টি শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টি, দেখো প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন, 8টি ইলেকট্রন, এবং সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন। যদি আমরা পটাশিয়ামের চিত্র অঙ্কন করি, ডায়াগ্রাম চিত্র, তাহলে দেখো এক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, পরবর্তী শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তারপর দেখো 8টি ইলেকট্রন, তারপরে 1টি ইলেকট্রন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে কি, যে প্রত্যেকবার একটি করে নতুন করে একটি শক্তি স্তর যুক্ত হচ্ছে। এতে করে কি হচ্ছে, দেখো যে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তর যতটুকু দূরে, সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর তার চেয়ে বেশি দূরে, এবং পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর তার চেয়ে বেশি দূরে। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো, যে সোডিয়াম থেকে লিথিয়ামের নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তর যতটুকু দূরে, সোডিয়ামের নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তর তার চেয়ে বেশি দূরে, এবং পটাশিয়ামের ক্ষেত্রে আরও বেশি দূরে যে যোজ্যতা স্তরের ইলেকট্রন। দেখো, তো এক্ষেত্রে দূরত্ব যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াসের সাথে কোনো ইলেকট্রনের আকর্ষণ তত কম হবে। তো এক্ষেত্রে গিয়ে কি হয়, যে লিথিয়াম যত সহজে ইলেকট্রনকে ত্যাগ করতে পারে, সোডিয়াম আরও সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, এবং পটাশিয়াম আরও সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে দেখো, এক্ষেত্রে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে কে, পটাশিয়াম। কারণ হচ্ছে পটাশিয়াম নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন রয়েছে, ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ, এখানে দূরত্ব বেশি হওয়ার কারণে পটাশিয়ামের আকর্ষণটা হবে কম, যার কারণে সে সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। এখন দেখো, সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, খুব সহজে সোডিয়ামের ক্ষেত্রে সে কি করবে, যে পটাশিয়ামের চাইতে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করা আরও বেশি কঠিন হবে, এবং দেখো লিথিয়ামের ইলেকট্রন ত্যাগ করা আরও বেশি কঠিন হবে, কারণ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন খুব শক্তভাবে এখানে রয়েছে, কারণ হচ্ছে এখানে দূরত্বের পরিমাণ কম। তো দেখো, এই কারণে পর্যায় সারণীর উপর প্রত্যেকটা গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাবে তাদের ধাতব ধর্ম ততই বৃদ্ধি পাবে। তো এবার যদি আমরা পর্যায় ধর্ম ব্যাখ্যা করি তাহলে এক্ষেত্রে কি হবে, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। হ্যাঁ, আমরা জানি যে এরা প্রত্যেকেই একই পর্যায়ের মৌল। তো এরা প্রত্যেকে যেহেতু একই পর্যায়ের মৌল, তাহলে এদের অবশ্য প্রত্যেকের শক্তি স্তর হবে তৃতীয় শক্তি স্তর। তো এদের মধ্যে কে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেটি এখন বিবেচ্য বিষয়, যে সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। তাহলে দেখো, সোডিয়ামের যে চিত্রটা আমরা এখানে অঙ্কন করেছি, যদি আমরা ম্যাগনেসিয়ামের চিত্রটা অঙ্কন করি, দেখো ম্যাগনেসিয়াম হবে এরকম, তারও 3টি শক্তি স্তর রয়েছে। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, পরবর্তী শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এবং পরের শক্তি স্তরে তার 2টি ইলেকট্রন বসবে। তো এক্ষেত্রে দেখো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2টি ইলেকট্রন, এবং সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1টি ইলেকট্রন।
সর্বশেষ শক্তি স্তরে। তাহলে এখানে একটি, দুটি, তিনটি এবং চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, এগুলো হচ্ছে এদের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। তো দেখো কোনো পরমাণু যে সর্বশেষ কক্ষপথ অর্থাৎ যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করতে তার যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, ঠিক দুটি ইলেকট্রন ত্যাগ করতে তার চেয়ে দ্বিগুণ শক্তির প্রয়োজন হয় এবং তিনটি ইলেকট্রন ত্যাগ করতে তার চেয়ে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তাই কোনো পরমাণু একটি, দুইটি এবং তিনটির বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারে না। পরবর্তীতে তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করার চিন্তা করে। তাহলে দেখো যদি এমনটি হয়ে থাকে যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, তাহলে সে একটি ইলেকট্রন কিন্তু সহজে ত্যাগ করতে পারবে, কারণ একটি ইলেকট্রনের চাইতে দুটি ইলেকট্রন ত্যাগ করা আরও বেশি কঠিন হয়ে থাকে। কারণ দুটি ইলেকট্রন ত্যাগ করতে হলে দেখো কি করতে হবে, যে তাকে আরও বেশি পরিমাণ শক্তি ব্যয় করতে হবে। সুতরাং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তা আরও কঠিন হয়ে যাবে, সিলিকনের ক্ষেত্রে আরও কঠিন হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে একই পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে ততই মৌলসমূহের ধাতব ধর্ম হ্রাস পাবে। কারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা যখন কঠিন হবে তখন তার ধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম কম হবে, অ্যালুমিনিয়ামের আরও কম হবে, সিলিকনের আরও কম হবে। আস্তে আস্তে সেটি কি হবে? ধাতু থেকে অপধাতুতে পরিণত হতে থাকবে, তারপর অধাতুতে পরিণত হতে থাকবে। এইভাবে পর্যায় সারণী যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে মৌলসমূহের ধাতব ধর্ম হ্রাস পাবে এবং পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপ উপর থেকে নিচের দিকে যতই যাওয়া যাবে তাদের ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এবার দেখো আমরা অধাতব ধর্ম ব্যাখ্যা করব। তো দেখো অধাতব ধর্ম ব্যাখ্যা করতে হলে আমাদেরকে এখানে চিন্তা হবে যে কোনগুলো অধাতু। তাহলে অধাতুর ক্ষেত্রে যদি আমরা পুরাতন সংজ্ঞা ব্যবহার করে থাকি তাহলে কথাটা হবে এরকম যে যে সকল মৌল দেখতে উজ্জ্বল নয় বা চকচকে নয়, আঘাত করলে শব্দ হয় না, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয় অর্থাৎ তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, সেই সব মৌলগুলোকে বলা হয় অধাতু। এটি হচ্ছে পুরাতন সংজ্ঞা অনুযায়ী। তো এইভাবে আমরা পর্যায় সারণী থেকে অধাতু বের করা আমাদের জন্য খুব কঠিন হবে। আমরা ইলেকট্রন বিন্যাস করলে খুব সহজে পর্যায় সারণী থেকে অধাতু বের করতে পারি। তো কিভাবে বের করতে পারি দেখো অধাতু, আমরা যদি দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিন বা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p3। তো এখানে দেখো সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে। যদি আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস করি যে সালফার 16, তাহলে আমরা ধরবো এখানে 3s2 এবং 3p4। তো দেখো এবার যদি আমরা এখানে যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিন, তাহলে সর্বশেষ শক্তি স্তরে হবে 3s2 এবং 3p5। ওকে, তো এবার দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ফসফরাস, সালফার এবং ক্লোরিন এই তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর আমরা সেক্ষেত্রে দেখলাম যে এদের সর্বশেষ শক্তি স্তরে সালফারের ক্ষেত্রে হচ্ছে, ফসফরাসের ক্ষেত্রে 5টি, সালফারের ক্ষেত্রে 6টি এবং ক্লোরিনের ক্ষেত্রে 7টি ইলেকট্রন রয়েছে সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ যোজ্যতার শক্তি স্তরে। তাহলে দেখো এরা প্রত্যেকেই হচ্ছে অধাতু। তাহলে আমরা মনে রাখবো কি, যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে এরা প্রত্যেকে হচ্ছে ধাতু, এবং যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5টি, 6টি, 7টি ইলেকট্রন থাকে এরা প্রত্যেকে হচ্ছে কি অধাতু। এটি আমাদেরকে তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা সহজেই বলতে পারবো যে কোন মৌলটি ধাতু এবং কোন মৌলটি অধাতু। তো এক্ষেত্রে দেখো আর্গনের কথা যদি আমরা বলি যে আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। এটির ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6। তো এক্ষেত্রে দেখো সর্বশেষ শক্তি স্তরে এদের 8টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি যে অষ্টক সর্বশেষ শক্তি স্তরে যদি অর্থাৎ 8টি ইলেকট্রন থাকে এদেরকে বলা হয় অষ্টক।
অষ্টক নিয়ম এরা অনুসরণ করে, অর্থাৎ এরা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এদের যে সর্বশেষ শক্তি স্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন বসার কথা এবং পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন বসার কথা। তো দেখো এই সর্বোচ্চ ইলেকট্রন নিয়ে এটি কি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। সুতরাং এই মৌলগুলো ইলেকট্রন গ্রহণও করে না, ইলেকট্রন ত্যাগও করে না, কারোর সাথে ইলেকট্রন শেয়ার করে না এবং নিজেরা নিজেদের সাথে এরা ইলেকট্রন ত্যাগ বা শেয়ার করে না। তো সুতরাং এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এরা হচ্ছে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। তাহলে দেখো এই মৌলগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল। এছাড়া আমরা এখানে দেখো সিলিকনকে তোমরা দেখতে পাচ্ছ, সিলিকনের ইলেকট্রন বিন্যাস করতে গেলে সিলিকন 14। তো এক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 3s2 3p2, অর্থাৎ এখানে সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি যে 4টি ইলেকট্রন রয়েছে। তাহলে এই সিলিকন হচ্ছে কি অপধাতু। যাদের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে এরা কখনো কখনো অধাতু হয়, আবার কখনো কখনো এরা কি অপধাতু হয়। তাহলে দেখো এখানে সোডিয়ামের ক্ষেত্রে 1, ম্যাগনেসিয়াম 2 এবং অ্যালুমিনিয়াম 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 2 3 এরা থাকলে হচ্ছে ধাতু, 4 থাকলে হচ্ছে অপধাতু এবং 5 6 7 এরকমের ইলেকট্রন বিন্যাস যদি থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে কি অধাতু। আর যদি সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে তাহলে সেটি হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে খুব সহজ আমরা ধাতু এবং অধাতুকে চিহ্নিত করতে পারবো আমরা। তাহলে আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা কীভাবে অধাতুর সংজ্ঞা দিব, সেটি হচ্ছে যে সকল মৌল সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয় সেগুলো হচ্ছে অধাতু। যেমন ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা এর ব্যাখ্যা দিই তাহলে ক্লোরিন কি করে, সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। এগুলো হচ্ছে কি অধাতু। এখন কোন মৌলটির অধাতব ধর্ম বেশি এবং কোন মৌলটির অধাতব ধর্ম কম, তো দেখো সেক্ষেত্রে আমরা বলবো যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি। এখন কে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, আমরা দেখো সোডিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1, অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগ করলে তার থাকছে কয়টি 10টি ইলেকট্রন। এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 8 2, 2টি ইলেকট্রন ত্যাগ করলে থাকছে কয়টি 10টি। 2 8 3 এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের বিন্যাস, তাহলে 3টি ইলেকট্রন ত্যাগ করলে তার থাকছে কয়টি 10টি ইলেকট্রন। তাহলে এরা প্রত্যেকে ইলেকট্রন ত্যাগ করে কেন, এই 10টি ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, অর্থাৎ এটি হচ্ছে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস। কেন হচ্ছে আমরা জানি নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, অর্থাৎ এই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এরা ইলেকট্রনগুলো ত্যাগ করে, অর্থাৎ এদের প্রত্যেকের টার্গেট হচ্ছে যে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করা, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করা। তাহলে দেখো এক্ষেত্রে আমরা অধাতুর ক্ষেত্রে কি বলতে পারি যে এখানে ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন এবং এখানে সালফারের ক্ষেত্রে হচ্ছে 6টি আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 7টি ইলেকট্রন। তাহলে দেখো এই ইলেকট্রন বিন্যাসের মধ্যে যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে, তো তাহলে দেখো অষ্টক পূরণ করতে হলে হয় তাকে 5টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, না হলে তাকে 3টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। যদি তাকে অষ্টক পূরণ করতে হয় দেখো এক্ষেত্রে তাহলে যদি সে 5টি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ যে ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে 2 8 5, তাহলে অষ্টক যদি পূরণ করতে হয় তাহলে তাকে 5টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, তাহলে তার থাকবে 10টি, অথবা এক্ষেত্রে 5-এর সাথে 3টি ইলেকট্রন তাকে যোগ করতে হবে, তাহলে তার হবে 8টি। এখন মোলের পক্ষে কোনটি সম্ভব হবে না পরমাণুর পক্ষে কোনটি সম্ভব, অবশ্যই সে যে 5টি ইলেকট্রন ত্যাগ করা তার পক্ষে সম্ভব হবে না, কারণ এত বেশি ইলেকট্রন ত্যাগ করা কোনো পরমাণুর পক্ষে সম্ভব না। তখন সে কী করে 3টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে। তাহলে এক্ষেত্রে যে ফসফরাস 3টি ইলেকট্রন গ্রহণ করবে এবং সালফারের ক্ষেত্রে 2টি ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়ামের ক্ষেত্রে 1টি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে তারা অষ্টক পূরণ করতে পারবে। গ্রহণের বিষয়টা আসে তখন যখন কোনো পরমাণু ত্যাগ করতে পারে না, অর্থাৎ অধিক সংখ্যক ইলেকট্রন যদি হয়ে যায় তারা ইলেকট্রন ত্যাগ করতে পারে না, পরবর্তীতে তারা কী করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা দেখব যে
কোন মৌলটি ফসফরাস, সালফার এবং ক্লোরিনের মধ্যে কোনটি সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে? অবশ্যই সেটি হবে কি? ক্লোরিন। কারণ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে দেখো একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করলেই তার অষ্টক পূরণ হচ্ছে। এখানে ক্লোরিনের রয়েছে কয়টি? 7টি। তাহলে একটি যোগ করলে হবে কি? 8টি। কিন্তু এখানে সালফারের ক্ষেত্রে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে অবশ্য, তাহলে সেক্ষেত্রে 8টি হবে, এবং ফসফরাসের ক্ষেত্রে 3টি ইলেকট্রন গ্রহণ করলে 8টি হবে। তাহলে অবশ্যই ক্লোরিনের ইলেকট্রন গ্রহণটা সহজ হবে, কারণ একটি ইলেকট্রন গ্রহণ করতে যতটা এনার্জির প্রয়োজন হয় ঠিক 2টি ইলেকট্রন গ্রহণ করতে তার চেয়ে বেশি এনার্জির প্রয়োজন হয়। তাই ক্লোরিন সহজে ইলেকট্রন গ্রহণ করবে, তারপর সালফার, তারপর ফসফরাস। তো দেখো এক্ষেত্রে অধাতব ধর্ম যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে ক্লোরিনের অধাতব ধর্ম সবচেয়ে বেশি, ফসফরাস সালফারের অধাতব ধর্ম তার চেয়ে কম, এবং ফসফরাসের অধাতব ধর্ম তার চেয়ে কম। এখন সিলিকনের ক্ষেত্রে আসো, যে সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন, সে কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করে আবার কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো দেখো এইবার আমরা কি বুঝলাম, যে পর্যায় সারণীতে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে ততই অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, এবং যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে সেক্ষেত্রে ধাতব ধর্ম হ্রাস পাবে। ধাতব ধর্ম যখন হ্রাস পাবে তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই সেক্ষেত্রে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে আমরা আজকের ক্লাস থেকে, আমরা আজকের ভিডিও থেকে যেটুকু শিখলাম যে কিভাবে ধাতু এবং অধাতু চিহ্নিত করা যায়, এবং কোন মৌলের ধাতব ধর্ম সবচেয়ে বেশি এবং কোন মৌলের ধাতব ধর্ম সবচেয়ে কম। এবারে আমরা যদি গ্রুপ ভিত্তিক চিন্তা করি তাহলে পর্যায় সারণীতে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে একই গ্রুপে, তখন মৌলসমূহের অধাতব ধর্ম ততই কমতে থাকবে, কারণ ধাতব ধর্ম যখন বৃদ্ধি পেতে থাকে। কারণ এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, তাহলে এরা সবসময় ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি থাকে, এবং যে প্রতিটি মৌলের ক্ষেত্রে যে একটি করে যেহেতু শক্তি স্তর যুক্ত হচ্ছে, সুতরাং এরা খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে ধাতব ধর্ম যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সুতরাং একই গ্রুপ উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যাবে ততই এদের অধাতব ধর্ম কীভাবে হ্রাস পাবে। তাহলে আমরা যে মৌলের পর্যায়ভিত্তিক দুটি ধর্ম এখানে ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে ধাতব ধর্ম আর একটা হচ্ছে অধাতব ধর্ম। সর্বশেষ আমরা বলতে পারি যে পর্যায় সারণীর মৌলগুলোর মধ্যে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে ততই তাদের অধাতব ধর্ম বৃদ্ধি পাবে এবং ধাতব ধর্ম হ্রাস পাবে। আর একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে ততই তাদের ধাতব ধর্ম কী পাবে? বৃদ্ধি পাবে, এবং অধাতব ধর্ম তাদের হ্রাস পাবে। তো এটি ছিল আজকের ভিডিওতে আলোচনা, যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম নিয়ে আমরা ব্যাখ্যা করেছি। অবশ্যই আগামী ভিডিওতে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মের যেগুলো রয়েছে, অর্থাৎ পারমাণবিক আকার, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, তারপর ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে ব্যাখ্যা করব। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমার ক্লাসটি যদি, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।